অ্যানিমিয়া। এই অ্যানিমিয়ার লক্ষণ কি, এর চিকিৎসাই বা কী, আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি কলকাতার বিশিষ্ট হেমাটোলজিস্ট ডক্টর শুভ্রনীল বলকে। নমস্কার, আমি ডক্টর শুভ্রনীল বল, হেমাটোলজিস্ট। আমি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি, NRS মেডিকেল কলেজ, কলকাতার। আর আমি ডক্টর MN চ্যাটার্জি মেমোরিয়াল প্যাথোলজি ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিক, উত্তরপাড়ার সাথে দীর্ঘদিন যুক্ত আছি। আজকের বিষয় মোস্ট অফ দ্য টাইম দেখুন এটা অ্যাসিমটোমেটিক থাকে। অ্যাসিমটোমেটিক মানে কোনো সিমটম নেই, কিন্তু কমনেস্ট রক্ত অল্পতার সিমটম হলে যে মানুষ সাদা হয়ে যায়। দেখবেন মানুষ চোখের তলায় সাদা হয়ে যাচ্ছে, চোখের যে আমাদের প্যালপেবল কনজাক্টিভা যেটা আমরা বলি। কিন্তু দেখুন সবাই তো ওটা উল্টে আয়নায় দেখলে বুঝতে পারবে না যে আমি সাদা। হাতের তালু দেখে বোঝা যায় আমি সাদা হয়ে গেছি, কিন্তু অনেক ফর্সা মানুষেরও হাতের তালু সাদা থাকে। বুঝবেন কি করে না সাদা? আমার অত্যন্ত টায়ার্ডনেস, প্রচণ্ড বেশি ঘুম পাচ্ছে, হাঁটতে চলতে ইচ্ছা করছে না, একতলা সিঁড়ি উঠতে পারছি না, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা মানে টেল সিমটম অফ অ্যানিমিয়া। তাছাড়াও কিছু স্পেসিফিক অ্যানিমিয়াতে স্পেসিফিক জিনিস দেখা যায়, যেমন আয়রন ডেফিসিয়েন্সিতে জিভে অসুবিধা হয়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে হাত পায়ের রং একটু পাল্টে যায়। আর যেটা দেখো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমি দেখেছি যে পেশেন্টরা বলে আমার খুব ডাক্তারবাবু টায়ার্ড লাগছে, আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না। দেখুন রক্ত অল্পতার মেজর কারণ ভারতবর্ষে কিন্তু নিউট্রিশনাল। ভালো খেতে হবে, ডিওয়ার্মিং যেটা বলছিলাম, পেটে কৃমিও একটা বড় কারণ। এইগুলো কিন্তু ফার্স্ট আমার টিপস, যে এইগুলো যদি থাকে তো 60% to 70% পপুলেশন অ্যানিমিক থাকবে না। মেজরিটি কেসে রক্ত অল্পতার জেনেটিক বলাটা মুশকিল, বেসিক্যালি অ্যাকোয়ার্ড, মানে ডেফিসিয়েন্সি অফ ইন্ডিয়ায় মোস্ট কমনলি আয়রন, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 এখন বেশ ভারতবর্ষে বেড়েছে। একসময় বলতে ভিটামিন B12 দেখা যায় না, অভাব, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সিও হয়। আর বিভিন্ন GI প্রবলেম থাকলেও অ্যানিমিয়া হয়। মহিলাদের পিরিয়ডিক সমস্যা বেশি মান্থলি ফ্লোতে, দে লুজ ব্লাড। এবার নিউট্রিশনাল কম্পোনেন্টে বলি যে অনেক সময় অনেক মানে প্রোটিন জাতীয় খাবার কম খেলে বা আয়রন জাতীয় কম খাবার যদি দীর্ঘকাল একটা মানুষ না পায়, তাহলে ডেফিনেটলি অ্যানিমিয়া, মানে নিউট্রিশনাল অ্যানিমিয়ার সম্ভাবনা বেশি। ইজ দ্য মোস্ট, মানে নিউট্রিশনাল অ্যানিমিয়া হচ্ছে সবচেয়ে কমন কারণ রক্ত অল্পতার। অ্যানিমিয়া মানে কখনই ব্লাড ক্যান্সার না। আবার যেটা আমি বলি যে ব্লাড ক্যান্সার হলে অ্যানিমিয়া হয় অবশ্যই, কেন ব্লাড ক্যান্সার মানে হচ্ছে ক্যান্সার মানে যেখানে আপনার কোথায় হয়েছে, বোন ম্যারোতে হয়েছে। এবার বোন ম্যারোতে কি রক্ত তৈরি হয়, তো রক্ত তৈরি হতে লাল রক্ত তৈরি হবে, তো হিমোগ্লোবিন কমবে, তো সেই জন্য একটা অ্যানিমিয়া হয়। কিন্তু আমি যেটা বলি যে 60 to 70% অ্যানিমিয়া হচ্ছে নিউট্রিশনাল বা অন্য কোনো কারণে, ঠিক আছে? অন্য কোনো অসুখ আছে, কিডনির অসুখ আছে, লিভারের অসুখ আছে, তাতে অ্যানিমিয়া হয়েছে। কিন্তু ব্লাড ক্যান্সারের অ্যানিমিয়া কিন্তু নয়। ব্লাড ক্যান্সারে অ্যানিমিয়া হয়, কিন্তু অ্যানিমিয়ার প্রধান কারণ হচ্ছে অন্য যেগুলো বললাম, যেগুলো কমন আমাদের সমাজ, নিউট্রিশনাল, ব্লাড লস, এগুলো। কিন্তু অ্যানিমিয়া আর ব্লাড ক্যান্সার ইকুয়াল নয়, দুটো এক অসুখ নয়। যারা ডায়াবেটিক দেখা গেছে যে তাদের অ্যানিমিয়া থাকে, মানে যেটাকে অ্যানিমিয়া বলা উচিত নয়, দেখা যায় নর্মাল থেকে 0.5 গ্রাম কম থাকে, 0.5 গ্রাম টু 1 গ্রাম। তো সেটা সিগনিফিকেন্টলি তখনই হয় যখন 10-এর নিচে নেমে যায়। ভেরি ফিউ ডায়াবেটিক পিপল মানে তাদের এই 10-এর নিচে ডায়াবেটিসের জন্য নামে। এবার অনেকে অনেক রকম ওষুধ খায়, তার মধ্যে মেটফরমিন সবাই খায়, তাতে বলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। কিন্তু আমার কাছে দেখা ওটা খুবই মানে রেয়ার ফেনোমেনা, কিন্তু হয়, এরকম নয় যে হয় না। বাট দ্যাট মানে ওটা সাপ্লিমেন্ট, ভিটামিন B12 সাপ্লিমেন্ট দিলেই কারেক্ট হয়ে যায়। বাট হ্যাঁ, এবার কোনো ডায়াবেটিক পেশেন্টের 10-এর নিচে হিমোগ্লোবিন নেমে যাচ্ছে মানে অন্য রক্ত অল্পতার কারণগুলোকে খুঁজে বার করতে হবে। একবার বয়স্ক হলে ভাবতে হবে যে কিডনি রিলেটেড প্রবলেম হচ্ছে, কারণ ডায়াবেটিসে কিডনি আক্রান্ত হয়। এবার বয়স্করা মাইলোমাও সাসপেক্টেবল থাকে, তো মাইলোমা রুল আউট করতে হবে। তো সেখানে একটা অন্য রকমের মানে টোটাল পিকচার শুরু হয়ে যায়, মানে ক্লিনিক্যাল পিকচার যেটা আমরা বলি। বাট হ্যাঁ, ডায়াবেটিক্সই হয়েছে বলে যে আপনার অ্যানিমিয়া হবে তার কোনো এমনি ডিরেক্ট কোরিলেশন নেই। ক্রনিক কিডনি ডিজিজে অ্যানিমিয়া হয়, অ্যাকিউট কিডনি ডিজিজেও অ্যানিমিয়া হয়। এবার সেই অ্যানিমিয়াগুলো তো আমার মনে হয় নেফ্রোলজিস্ট যারা আছে তারা খুব ভালো ম্যানেজ করেন। আমাদের কাছে যখন রিফ্র্যাক্টরি হয়ে যায় ওদের মেডিকেশনে,
যেমন এরিথ্রোপয়েটিন দেন, ওরা আয়রন ইঞ্জেকশন দেয়, তখনই আমাদের ওপিনিয়নে বা অন্য কোনো প্যাথোলজি হচ্ছে কেনা সিকেডির ছাড়াও যেমন মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম বা মাইলোমা ডেভেলপ করছে কেনা, তখন আমাদের ওরা হেমাটোলজিস্ট পরামর্শ নেয়। কিন্তু সিকেডি অ্যানিমিয়া যেটা হয় সেখানে ডেফিনেটলি ওটাকে আমরা বলি অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন, বা বলি অ্যানিমিয়াতে আয়রনটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না বা এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। কিন্তু সিকেডির অ্যানিমিয়া ট্রিটেবল উইথ এরিথ্রোপয়েটিন আয়রন সাপ্লিমেন্টেশন, আর ওখানেও একটা টার্গেট হিমোগ্লোবিন রাখা হয় 10 কাছাকাছি, 10 to 11। আর মোস্ট অফ দ্য সিকেডি পেশেন্টরা যারা নেফ্রোলজিস্ট তারা ভালো বলতে পারবে যে ওরা ওই হিমোগ্লোবিনটুকুই তোলে, ওখানে কিন্তু টার্গেট 13-14 ওঠে না, ওখানে 10 থেকে 11-র মধ্যেই তোলা হয়, আর ওতেই মানে আমাদের কাট অফ। আর নেফ্রোলজির অ্যানিমিয়া হচ্ছে যে নিউট্রিশনাল কম্পোনেন্টের যে বাইরে আরেকটা হচ্ছে যে ওদের কিছু কিছু পেশেন্ট যখন ডায়ালিসিস লাগে, তখন ডায়ালিসিস মেশিনেও কিছুটা ব্লাড লস হয়, তো সেখান থেকেও আমরা কিছুটা অ্যানিমিয়া এক্সপ্লেন করি। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে দেখুন অ্যানিমিয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হয় থ্যালাসেমিয়া মেজর, কিন্তু নিউবর্ন বেবিরা ফট করে তো দেখুন 1 বছরের আগে থ্যালাসেমিয়া ধরা পড়ে না, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা থ্যালাসেমিয়া ডিটেক্ট করি। এবার নিউবর্ন অ্যানিমিয়া মোস্টলি ডিল করে পেডিয়াট্রিশিয়ানরা বা কোনো পেডিয়াট্রিক হেমাটোলজিস্টরা। আমি অত শত নিউবর্ন বেবির অ্যানিমিয়া মানে সত্যি করে নিজে দেখিনি চোখে, কিন্তু আমি যা অ্যানিমিয়া পেয়েছি 1 বছরের মাথায়, আর তারা মেজরিটি থ্যালাসেমিয়া। তাছাড়া কিছু হেরিডিটারি অ্যানিমিয়া থাকে, কিন্তু জন্মের সময় বাচ্চাদের হিমোগ্লোবিন বেশি থাকে, কেন তখন ওদের শরীরে বেশি করে ফিটাল হিমোগ্লোবিন থাকে, তো সেই জন্য ওরা প্রথম 3 থেকে 6 মাস খুব একটা পরিচয় দেয় না। এবার কোনো যদি ফিটো ম্যাটার্নাল হেমারেজ হয়ে থাকে ইন্ট্রাইউটেরাইন, সেটা গায়নোকোলজিস্ট বা ফিটাল মেডিসিন নিয়ে যারা চর্চা করে বা নিওন্যাটোলজিস্ট তারা ভালো বলবে যে ওখানে কিছু কিছু অ্যানিমিয়ার কারণ আছে। কিছু কিছু এনজাইম ডিফেক্ট থাকে আরবিসি মেমব্রেনের মধ্যে, মেমব্রেন ডিফেক্ট থাকে, G6PD ডেফিসিয়েন্সি থাকে, সেগুলো হতে পারে, হবে না যে তা না, কিন্তু মোস্টলি আমরা যেটা অ্যানিমিয়াটা পাই নিউবর্ন থেকে বেশি পাই একটু পরের দিকে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে। যদি কোনো সিমটম না থাকে, যেগুলো প্রথমেই বলেছিলাম যে শ্বাসকষ্ট নেই, কোনো পরিশ্রমে অসুবিধা হচ্ছে না, কাজ করতে অসুবিধা, টায়ার্ডনেস নেই, আমার শরীর সাদা হয়ে যাচ্ছে না, তাহলে আপনি শুধু শুধু কেন টেস্ট করবেন? এখন অনেক কিছু কিছু মানুষ 6 মাসে ব্লাড টেস্ট করে, 1 বছর একবার করে ব্লাড টেস্ট করে, তখন অনেক দেখলেন যে হিমোগ্লোবিন আগের বছর ছিল 13, 11 হয়েছে, 2 গ্রাম কমে গেছে, তখন আপনাকে হয়তো একটা ওপিনিয়ন নিতে হতে পারে, কিন্তু আপনার কোনো সিমটম নেই, 11তেও কোনো সিমটম নেই, 13-এ সিমটম ছিল না, তো তখন আপনি হয়তো অ্যাসিমটোমেটিক, কিন্তু সেই অ্যানিমিয়াটা ইভ্যালুয়েশন দরকার। কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে 5 বছরও কোনোদিনও ব্লাড টেস্ট করেনি, হট করে দেখলো, দুম করে টেস্ট করে দেখলো 9 আছে, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, কারণ 9 হিমোগ্লোবিন নর্মাল নয়, 10-এর নিচে। আবার কিছু কিছু মানুষ আছে প্রতি 6 মাসে ব্লাড টেস্ট করে, তখন ওরা দেখে যে হিমোগ্লোবিন একই 12-13-র মধ্যে আছে, 12.5, 13.5, তারা কোনো দরকার নেই। আবার কিছু কিছু মানুষ আছে তারা দেখে যে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, শারীরিক দুর্বলতা হচ্ছে, পারছে না কাজ করতে, অবশ্যই দেখলো হিমোগ্লোবিন টেস্ট করে 6, 7, ডেফিনেটলি তারা তো ডাক্তারের কাছে যাবে, আর হেমাটোলজিস্টের কাছে গেলেই ভালো হয়, কেন ভেরি লো হিমোগ্লোবিন যেগুলো থাকে বিলো 7, সেখানে হেমাটোলজিস্টের ইন্টারভেনশনটা খুব বেশি দরকার হয়। রক্তের যে আসল রোগগুলো সেগুলোতে কিন্তু রক্ত খুব কমে যায়, যে ওগুলো বিলো 9, বিলো 8, বিলো 7 হয়ে যায়, ওখানে কিন্তু ওয়েট করবেন না, ঠিক আছে। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, রক্ত অল্পতা মানিয়ে নিয়ে যে ব্লাড দিয়ে দেবো, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস থিং। আমরা যেটা করি মোস্ট অফ দ্য ডাক্তাররা, হিমোগ্লোবিন 10-এর নিচে একটা ইউনিট ব্লাড দিয়ে তারপরে বাড়ি পাঠিয়ে দাও, রোগী কিছুদিন ভালো থাকলো, কিন্তু আমি রক্তের রোগটা ডায়াগনোসিস করলাম না। রক্তের রোগের ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। সেজন্য রক্ত যখনই কমে যাচ্ছে, আপনার রিপোর্টে হিমোগ্লোবিন কম আছে, আপনাকে কিন্তু আরও টেস্ট লাগবে যে রক্ত অল্পতাটা কেন হয়েছে, কী কারণে হয়েছে। কজটাকে ঠিক করাটা মোস্ট ইম্পর্টেন্ট রাদার দেন গিভিং ব্লাড ট্রান্সফিউশন। প্লিজ ব্লাড দেবেন না। ব্লাড দেওয়ার আগে অবশ্যই যদি মনে করেন যে আপনি একটা হেমাটোলজিস্টের ওপিনিয়ন নেবেন, তা প্লিজ ওই ওপিনিয়ন নিয়ে টেস্টগুলো করিয়ে নেবেন, তারপরে পেশেন্টের সিমটম দেখে ব্লাড দেবেন। কেউ হার্ট ফেলিওরে আছে, অবশ্যই ব্লাড দিতে হবে, কিন্তু আমি বলছি না যে দুম করে ব্লাড দেওয়ার কোনো মানে হয় না। আপনি যখন ব্লাড ডোনেশন ক্যাম্পে যাচ্ছেন, আপনি ব্লাড ডোনার হিসাবে আপনি 3 মাসের মধ্যে একটা ব্লাডের বেশি দিতে পারবেন না। তো এবার ফার্স্ট আপনি যদি প্রফেশনাল ডোনার হন, আপনি একটা ইউনিট দেবেন, আবার 3 মাস পরে দেবেন। এবার কেউ যদি গেল ব্লাড দিতে, এবার ঘটনাটা হয় যে ওখানে তো হিমোগ্লোবিন টেস্ট করে না,
অনেকের টেস্ট করা নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ট্রান্সফিউশন মেডিসিন যারা ব্লাড ডোনেশন ক্যাম্পে থাকে, ট্রান্সফিউশন মেডিসিনের ডক্টর টেকনিশিয়ানরা, ওরা একটা টেস্ট করে নেয় অনেকের, আবার অনেক জায়গায় টেস্ট হয়ও না। তো সেখানে ওরা বুঝে যায় যে এই ডোনারদের হিমোগ্লোবিনটা 11-র উপরে আছে। তো 11-র উপর কাট অফ থাকলে দিতে বলবে, যে মানে 11 থেকে 12 বা ওরম লেভেল থাকলেই ওরা ডোনারটাকে পারমিট করে ব্লাডটা দিতে। খাওয়া দাওয়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ অ্যানিমিয়া হওয়ার জন্য। মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন লাগে, অ্যান্ড অ্যাডিকুয়েট একটা গ্লোবিন অ্যান্ড হেমোগ্লোবিনের দুটো কম্পোনেন্ট, হেম আর গ্লোবিন। হেম আয়রন কম্পোনেন্ট, তো হেমের জন্য আয়রন রিচ ফুড, খুব কম খাবারই আয়রন পাওয়া যায়। সেগুলো বেসিক্যালি ননভেজ ফুডই আয়রন পাওয়া যায়, বা সব ননভেজ ফুডে পাওয়া যায় না। ননভেজে আবার রেড মিটে খুব বেশি আয়রন হচ্ছে। আবার রেড মিট আমি সবাইকে আমি বলছি না রেড মিট খেতে, কিন্তু কিছু কিছু ভেজিটেবল সোর্স অফ আয়রন আছে যেগুলো ভালো, যেমন খেজুর, থোর, মোচা, পেয়ারা, কুলেখাড়ার শাক, বেদানা বলে এতে আয়রন আছে। কিন্তু ভেজিটেবল সোর্স অফ আয়রন ইজ অলওয়েজ নট সুপিরিয়ার টু ননভেজ সোর্স অফ আয়রন। এবার কাউকে রোজ তো চিকেন খেতে বলা যায় না, বা রোজ মাটন খেতে বলা যায় না, সপ্তাহে একবার বা মাসে 2বার খেলেও অ্যাডিকুয়েট আয়রন রিপ্লেসমেন্ট হয়। কিন্তু যেটা হচ্ছে যে পরিশ্রম করছি, এবার আমি পরিশ্রম করলে আমার লাগবে প্রোটিন, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিনও লাগে ভালো হিমোগ্লোবিন তৈরি করতে। এবার আয়রন অ্যান্ড প্রোটিন ডেফিসিয়েন্সি একসাথে চলে। তো যারা মনে করুন খুবই মানে ইকোনমিক্যালি নট সাউন্ড, আমি বলবো ডায়েটের উপর বেশি নজর দিয়ে এই অ্যানিমিয়া প্রিভেনশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা পয়েন্ট আছে যে অনেক সময় দেখা গেছে যে অনেকের পেটে কৃমি থাকে। দিস ওয়ার্ম ইনফেস্টেশনস অলসো রেজাল্টস ইন অ্যানিমিয়া। সেই ওয়ার্ম ইনফেস্টেশনের জন্য ডিওয়ার্মিং করতে হয়। ওটা আমার মনে হয় যে কোনো লোকালি অ্যাভেলেবেল ফিজিশিয়ান ডিওয়ার্মিং প্রতি 6 মাসে করলে পেশেন্টদের সুবিধা হবে টু গেট রিড অফ অ্যানিমিয়া। অসংখ্য ধন্যবাদ ডক্টর শুভনীল বলকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার এই ধরনের মেডিকেল টিপস পেতে গেলে মেডি টিপস দেখতে থাকুন, শুনতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডি টিপস এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।